গত 15 বছর আসলে তো আওয়ামী যে সংস্কৃতি, যে বয়ান, যেটাকে তারা স্টাবলিশ করেছে নিজেদের ক্ষমতায় থাকার স্বার্থে, সেটা মুক্তিযুদ্ধকে নিজেরা ক্যাচ করা, মুজিবকে পীর বানানো থেকে শুরু করে। আম, আপনি আসলে কিভাবে দেখেন যে, যেমনটি বাঁধন বলল যে তাদের অনেক সমর্থক আছে, এখনো আছে, তার মানে কি যে তারা সফলভাবেই সেটা সেল করতে পেরেছে বয়ান তৈরি করে? জি জি, সমর্থক ডেফিনেটলি আছে। এখন আমরা কোন স্টেজে আছি? এটা ধরেন আমরা আছি নিউ আওয়ামী আমলে আছি। যেমন হলো কলোনির পরে, কলোনির শাসনের পরে যখন চলে যায়, কিন্তু কলোনির আচার আচরণ রুলগুলো যখন থেকে যায়, সেটাকে আমরা নিউ কলোনিয়ালিজম বলি যেরকম, সেরকম এখন আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের নিয়ম নীতি চরিত্র খাসিলত স্ট্রাকচারের মধ্যেই সব কিছু চলতেছে, যেটা নিউ আওয়ামী এরাতে আমরা আছি। এই আওয়ামী লীগটা কি, এটা হলো এই ফ্যাসিজমটা হলো লেট ফ্যাসিজম, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা যেটাকে বলি আমি। হ্যাঁ, তো এই ফ্যাসিস কাঠামোর মধ্যে আছে, ফলে এটা কত শক্তিশালী, আওয়ামী লীগকে আন্ডারমাইন করলে আপনার মূল্য দিতে হবে এটা। বোকামি। আন্ডারমাইন করা যাবে না, কারণ আওয়ামী লীগের যে পলিটিক্যাল ইকোনমি, এইটা যতক্ষণ পর্যন্ত অটুট থাকবে ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতাটা কি থাকবে, যে আওয়ামী লীগের ক্ষমতাটা থাকবে হেজিমনি উইথ আউট ডোমিনেন্স। তার ডোমিনেন্সটা থাকবে না, কিন্তু তার হেজিমনিটা থেকে যাবে। কেন থেকে যাবে? কারণ হলো আমাদের এখানে 19th সেঞ্চুরির বেঙ্গলি রেনেসা, হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলবে শুরু হবে ব্রিটিশ আমল থেকে। হ্যাঁ, তারপরে এখানে মুক্তিযুদ্ধের চেতনার এমন এক আওয়ামী বয়ান, এবং যেখানে ভারতীয় বাঙালি বুদ্ধিজীবীরা এখানে আপনার এই জনযুদ্ধটাকে একটা আওয়ামী যুদ্ধের বয়ান, এবং এর সাথে এখানে অন্য ভিন্ন চিন্তা, কোনো পাহাড়ি নাই, কোনো আপনার মুসলমান নাই, এবং ইসলামের যা কিছুই আছে, ইসলামের মধ্যে কিন্তু অনেক ধারা আছে। জামাতের সাথে হেফাজতের দূরত্ব 1000 মাইলের, একটা রাত আর দিন তফাৎ, কিন্তু তারা জামাত হেফাজত সব একাকার করে বলবে। হ্যাঁ, বলার মধ্যে দিয়ে এখানে বেসিক্যালি যে একটা বৃহত্তর কমিউনিটির আবেগ ইমোশনের বিরুদ্ধে গিয়ে এখানে একটা হিন্দুত্ববাদী রাজনীতির আলোকেই একটা বাঙালি জাতীয়তাবাদী যে বয়ান, যেটাকে ট্রাইবাল ইডিওলজি বলে, এবং তার সর্বোচ্চ বিকাশ আমরা হাসিনার হাতে দেখছি। ফলে এইটার আপনার এই যেটা যে শুরু আসলে বেঙ্গলি রেনেসার যে কলোনিয়াল, যে ইতালিয়ান রেনেসার কলোনিয়াল যে আপনার বয়ান, সেটা হয়তো সে সময় আসলে আমরা এই বেঙ্গলি রেনেসার কথা যদি বলি, তখন আমরা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, এদেরই প্রভাব সেখানে একদম মুসলিম কোনো চিন্তকের বা লেখককে আমরা সেখানে পাই। ফলে আপনার এটা একটা হিউজ ইন্ডাস্ট্রি, এই বিশাল কালচারাল ইন্ডাস্ট্রি। এখন কালচারাল ইন্ডাস্ট্রিকে আপনি কিভাবে চিহ্নিত করবেন? কালচারাল ইন্ডাস্ট্রিকে আপনি চিহ্নিত করবেন, এইটা আপনার স্বাধীনতাকে ইনক্রিজ করে, বাড়ায়, সহযোগিতা করে বৃদ্ধি করতে, নাকি এটা স্বাধীনতাকে খর্ব করে? বাঙালি সংস্কৃতির যে অ্যারোগেন্সি, এটার যে ঔদ্ধত্যপনা বা এটার যে আপনার অ্যাপিল, এটা অলওয়েজ স্বাধীনতার পরিপন্থী। আপনি শিল্পী সাহিত্যিক, হ্যাঁ, এখানে সংস্কৃত অঙ্গনের আছে, হ্যাঁ, তো ওনারা আরও ভালো জানেন যে ধরেন আপনি শিল্পী সাহিত্যিক যাই হন, আপনার নন্দন তত্ত্বের আদর্শের মধ্যে একটা আওয়ামীকণা থাকতে হবে, আওয়ামীপনা থাকতে হবে, তাহলে আপনার শিল্প সাহিত্য করাটা শুদ্ধ হবে, বিশুদ্ধ হবে। কিন্তু এই পুরা শিল্প সাহিত্যের চর্চার ধারাটা যে একটা ফ্যাসিস্ট ধারা, এইটা তারা যারা করে তাদের কখনোই মনে হয় না। মনে না হওয়ার কারণ হলো, কারণ তারা এটাকে একটা স্পিরিট আকারে, এইটা কি সত্য আকারে করে। এই জন্য ফেথ ইন ফেক এটা মোর ডেঞ্জারাস জিনিস। বিলিভ ইন রং থিং ইজ মোর ডেঞ্জারাস দ্যান বিলিভ ইন নাথিং। এই জন্য আওয়ামী লীগ কোনো রাজনৈতিক শক্তি না, ফ্যাসিজমের কোনো রাজনীতি থাকে না। ফলে এইটার এই যে ইডিওলজিক্যাল আপনার ডক্ট্রিন লম্বা সময় ধরে তৈরি হয়েছে, তার যে বিশাল কালচারাল ইন্ডাস্ট্রি, এটার বিরুদ্ধে, এটা তো পুরোটাই একটা ফ্যাসিস্ট আমরা দেখলাম, ফ্যাসিবাদী। তাহলে এইবার এটা রিয়েকশনারি রাজনীতি করেই কি আপনার দেশ গঠন হবে? নো। ক্রাইসিস যেটা, সেটা হলো যে আপনার এখনও পর্যন্ত একটা আওয়ামী মডেলের মধ্যে আমরা আটকা আছি। কারণ আপনার ডেমোক্রেসি আপনি করতে চান, গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে চান, কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতি ছাড়া একটা দেশে গণতন্ত্র হয় না। ফলে গণতান্ত্রিক সংস্কৃতি কখন হবে? গণতান্ত্রিক সংস্কৃতি হবে যখন ভ্যালু প্লুরালিটি হবে। বাদনের ভ্যালু আমার ভ্যালুর সাথে মিলবে না, 100% আলাদা হবে, কিন্তু আমি তার ভ্যালুটাকে সমাজে বিকশিত হইতে এবং তার পার্সোনালি বিকাশের ক্ষেত্রে কোনো বাধা হয়ে দাঁড়াবো না, আমারটার ক্ষেত্রে সে বাধা হয়ে দাঁড়াবে না। এই যে ভ্যালু প্লুরালিটি, এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই জাতি। কিন্তু এই বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনার বাঙালি জাতীয়তাবাদ কখনোই করতে দেয় না। তুই বাঙালি হয়ে যা, হ্যাঁ, বলছিল না আপনাকে বাঙালিই হইতে হবে। কেন আমি বাঙালি হব? আপনাকে রবীন্দ্রনাথকে ভালোবাসতেই হবে, রবীন্দ্রনাথকে ভালোবাসতে হবে। রবীন্দ্রনাথ আমার আপনার প্রিয় কবি, চিন্তক হিসেবে আমি তার ক্রিটিক করি, কিন্তু রবীন্দ্র ইন্ডাস্ট্রি, এই যে রাবীন্দ্রিক ফ্যানাটিসিজম আমাদের এখানে তৈরি করা হয়েছে, এইটার শাসনেই তো বাংলাদেশ আজকে পিছিয়ে গেছে। এবং সংস্কৃতির হিংসা এবং এই যে সংস্কৃতির অহংকার একটা জাতিকে কতটা অধপতিত করতে পারে, তার উদাহরণ হলো বাংলাদেশ। বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আপনি যদি যান, আপনি যদি দীর্ঘদিন বিদেশে ছিলেন, ওনারা বিদেশে ভ্রমণ করেন, আমাদের কিন্তু কোনো ন্যাশনাল কালচার নেই। আমাদের আছে একটা বাঙালি সংস্কৃতি, এটা যেটা ডেরাইভ ফ্রম ক্যালকেশিয়ান ডোমিনেন্স।
কলকাতার সংস্কৃতি খারাপ সেটা আমি বলতেছি না, কিন্তু এটা তো আমার না। সেই স্ট্যান্ডার্ডের আলোকে এই জন্য ঢাকাকে বলি আমি এটাকে সাবলেট কলোনি, এটা কলকাতার কলোনি। আমার সংস্কৃতিটা আমরা কিভাবে খুঁজে পাবো আমার সেই আলোচনা সংস্কৃতিটা আমাদের খুঁজে পেতে। ফলে আপনি যে জায়গায় প্রশ্নটা করলেন যে ফলে আওয়ামী লীগকে আপনি এখন এই যে একটা লেট ফ্যাসিজমের মধ্যে আছেন, ফ্যাসিজম উইদাউট শেখ হাসিনা, এইটার থেকে উত্তরণের জন্য আপনাকে একটা কাউন্টার কালচার তৈরি করতে পারতে হবে, যেখানে আপনি একটা ন্যাশনাল কালচারের মধ্যে মানুষ ন্যাশনাল আইডেন্টিটি, এইটা বাংলাদেশে বাস করার দরকার নেই তার, সে আমেরিকায় থাকুক, কিন্তু সে বাংলাদেশের ব্যাপারে একটা প্রাইড ফিল করবে যে এই দেশটা এরকম, এর মধ্যে একটা গণতান্ত্রিক ভ্যালুজ আছে, মূল্যবোধ আছে, মানুষের মর্যাদা আছে। এই দেশে তো মানুষের কোনো মর্যাদা ছিল না, মর্যাদা ছিল শুধু আওয়ামী লীগের। সো এরকম একটা কাঠামোর বাইরে গিয়ে একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্রের কথা আমরা বলি, আমার চিন্তা, আমার মতাদর্শ কোনোদিনও যদি ক্ষমতার সাথে সংযুক্ত নাও থাকে, আমার অধিকার অটুট থাকবে। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যদি আপনি যাইতে চান, তখন অবশ্যই যাওয়ার শর্তই হলো আওয়ামী প্যারাডাইম থেকে আপনাকে বাইরে হয়ে যেতে হবে। সেটা সম্ভব কিনা সামান্তা শারমিনের কাছে শুনি যে আপনি কিভাবে দেখছেন, এবং আসলে আমরা আওয়ামী লীগকে, বিশেষ করে আওয়ামী লীগের যে কালচার, সেটাকে আমরা কিভাবে ডিল করব? দেখেন, বাঁধন আপার কথা শুনতে শুনতে একটা জিনিস ভাবতেছিলাম, বাংলাদেশের মানুষ কিন্তু আসলে এটা শহর দিয়ে, ঢাকা দিয়ে বুঝলে হবে না, বা আমাদের যে অন্যান্য জেলা শহরগুলো আছে সেটার কালচার দিয়ে বুঝলে হবে না। এই শহরের কালচারগুলো আসলে ইনফ্লেটেড বাই গ্লোবালাইজেশন, মানে এখানে পিওরিটি নেই। আপনি যদি বাঙালি কালচার বা বাংলাদেশের সংস্কৃতির যদি পিওর জায়গাটা বা একটা শুদ্ধতম জায়গাটা যদি পেতে চান, তাহলে আপনাকে প্রান্তিকে যেতে হবে। যত সাইডে যাবেন তত আপনি আসল চিত্রগুলো দেখতে পাবেন। আমাদের দেশের, বাংলাদেশের মানুষের তো ইমোশনাল, তার অনুভূতি খুবই চড়া, এবং এই অনুভূতিতে আপনি দুইটা কাজ করলে আর তার মনে আর কোনোদিন জায়গা পাবেন না। সেটা হচ্ছে যদি আপনি তার ফলন্ত গাছ উগড়ে ফেলেন, আর যদি তার তার শহীদ হওয়া সন্তান বা মারা যাওয়া সন্তানের যদি মজা কুড়ান বা ঔদ্ধত্য দেখান, সেই মৃত্যু নিয়ে যদি আবার কটাক্ষ করার ঔদ্ধত্য দেখান, তাহলে আর আপনি বাংলাদেশের মানুষের মনে জায়গা পাবেন না। আওয়ামী লীগ এটা বারংবার করেছে, এবং এটা যারা যারা করবে তাদের পরিণতি একই রকম হবে। বাংলাদেশের মানুষের যেই সংগ্রাম আছে, আমি কোনো ধরনের শালকে মাহাত্ম্য দিতে রাজি না। আমরা অনেক ধরনের শালকে, অনেক ধরনের ইভেন্টকে অনেক মাহাত্ম্য দিয়ে অনেক বর্ণনা করি, কিন্তু এটা পড়ে যায়। কিন্তু আমি যেটা মাহাত্ম্য দিতে আগ্রহী সেটা হচ্ছে বাংলাদেশের মানুষের একটা সংগ্রামের হিস্ট্রি আছে, তার সংগ্রামের যে মাত্রা, এইটা আনলাইক এনি আদার। এটা আপনি সাউথ এশিয়ায় এরকম নজির পাবেন না, আপনি এটা পুরো পৃথিবীতেও এরকম নজির পাবেন না। কিভাবে বুলেটের সামনে মানুষ এভাবে দাঁড়ায় যায়, বা কিভাবে এক পরিবারের সকলেই শহীদ হওয়ার জন্য আগায় যায়, এগুলো আসলে নজির পাওয়া যায় না খুব একটা হিস্ট্রিতে। তো এই যে বাংলাদেশের মানুষ যে ফাইটটা করে, এইটাকে একনলেজ করা, সংগ্রামের জায়গা থেকে মাহাত্ম্য দেওয়া খুব জরুরি। কিন্তু এটাকে সাংস্কৃতিকভাবে কোনো মডেল বা আইডিয়াল হিসেবে স্ট্যাবলিশ করার খতরনাক জায়গাটা তো আমরা দেখছি আওয়ামী লীগের মধ্য দিয়ে। এখন আমি যেটা বলি যে আওয়ামী লীগের যে ৭১-এর মুক্তিযুদ্ধকে যে আওয়ামিফিকেশন করছে, সেইটা কিন্তু আরবানের মধ্যে আছে। বাংলাদেশে এখনো পুঁথিপালার যে কালচার আছে, সেটা যদি কোথাও থেকে থাকে, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহুর পুঁথি যদি পড়া হয়, তখন হচ্ছে প্রত্যেকটা মানুষের, যে বাবা তার সন্তান হারানোর বেদনা হয়, যে মা তার সন্তান হারানোর বেদনা হয়, মায়ের ফিলিংস আর বাবার ফিলিংস আবার এখানে আমাদেরকে আলাদা করে দেখা জরুরি, যে ভাই তার ভাই হারানোর বেদনা হয়। তার মানে কালচারাল, আওয়ামী লীগের কালচারাল ইন্ডাস্ট্রি নিয়ে যে কথাটা রনি বলছেন, আপনি মনে করছেন এটা ডিল করার জন্য কোনো উদ্যোগ নেওয়ার দরকার নেই, জাস্ট ফ্রি থাকলেই হবে? এবং আমাদের, আমি সেটা একেবারেই বলছি না, অবশ্যই আপনি উদ্যোগ নেবেন, কিন্তু এই উদ্যোগগুলো আসলে দেখেন, আমাদের দেশের পুরো শিক্ষানীতি তো আসলে ঔপনিবেশিক, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। যে এখানে ঔপনিবেশিক এই শিক্ষানীতি আওয়ামীফিকেশনও হয়েছে, তাহলে এখানে ওই সুযোগটা আছে। শিক্ষানীতিটাই এমন যে আপনি এখানে চাইলে যেই মতাদর্শের হোক, যেই ক্ষমতায় আসবে, সে এটাকে এভাবে পরিবর্তন করতে পারবে, নিজের মতো করে সাজায় নিতে পারবে। এখন শিক্ষানীতি যদি এভাবে পরিবর্তন হয়, তখন হচ্ছে এটা রেজিস্ট্যান্সটা কোত্থেকে আসবে? কারণ শিক্ষা তো এমন, এটা একটা সফট জিনিস, এটা কিন্তু হার্ড পাওয়ার না। এবং এইটাকে এটাকে আওয়ামিফিকেশন হচ্ছে, এটা আমরা চোখের সামনে দেখি নাই, কিন্তু আমরা কি প্রতিবাদ করছি? বা আমরা হয়তো করছি, কিছু কিছু গ্রুপ অফ পিপল সেটা করছে, কিন্তু যাদের ছেলেমেয়েরা এই বইগুলো পড়বে, তাদের থেকে তো আমরা মিছিল হয়তো ওই অর্থে দেখি নাই, যেটা আমরা বলছি মধ্যবিত্ত।
এখন মধ্যবিত্ত থাকে আপনার শহরে, আর শহর কেন্দ্রিক যে আওয়ামিফিকেশন ঘটেছে সেইটাকে পরিবর্তন করার জন্য আওয়ামী লীগ আসলে স্থায়ীভাবে এখন খুঁটি গাড়া আছে আপনার আরবান যে সেকুলার যেই ন্যারেটিভ সেটার মধ্যে তার খুঁটি গাড়া আছে। আপনার সেখান থেকে তার আপনার প্রাণ ভ্রমণটা মেরে ফেলতে হবে। আপনার বাংলাদেশের মানুষ, আমি যেটা বললাম, যত প্রান্তে যাবেন বাংলাদেশের মানুষের আসল যে ক্যারেক্টার সেটার সাথে আমাদের পরিচিতি ঘটবে, আসল যে শিল্প সেটার সাথে পরিচিতি ঘটবে। আমাদের এখানে ধরেন মসলিন থেকে শুরু করে এমন অনেক ইউনিক প্রোডাক্ট আছে না, এটাকে আমরা পণ্য হিসেবেই তো এখনো স্বীকৃতির আন্ডার আনতে পারি নাই। কিন্তু এইটার মধ্যে একটা মসলিন বুননের মধ্যে একজন তাঁতির যে ইমোশন, সেটার ব্যাপারে তো আমরা কথা বলবো আর কখন। এটার যে মানে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বা গ্লোবাল স্বীকৃতি, সেটার ব্যাপারে আমাদের যখন ফাইট করতে হয় আমরা তো ওই পর্যন্ত যেতে পারি না আর্গুমেন্টে। তো আমি যেটা মনে করি যে যেহেতু আমি নিজেও আসলে এক অর্থে ধরেন পলিটিশিয়ান বাদ দিলে তো শিল্পের লোক, অবশ্যই, হ্যাঁ। তো সেই জায়গা থেকে যদি বলি যে আমাদের শিল্প সাহিত্য, আমাদের যে মানে আমাদের যে চারুকলা কেন্দ্রিক যে শিল্পী সাহিত্যের যে প্র্যাকটিস ছিল, সেখানেও কিন্তু আওয়ামী লীগ চরমভাবে উপস্থিত থাকবেই, কারণ এটা তো আরবান কেন্দ্রিক এবং এটা তো নির্ভর করে বিল্ডিং এর উপর, এটা নির্ভর করে প্রতিষ্ঠানের উপর, এটা নির্ভর করে মানুষের মননের উপর, এটা নির্ভর করে না। আপনি কি বয়ান থ্রো করতেছেন সেটা অ্যাকসেপ্টেবিলিটি চেক করার জন্য আপনি কয়টা প্রতিষ্ঠান এই বানাতে মনন পারছেন। কিভাবে পরিবর্তন হতে পারে এটা নিয়ে কথা বলবো। আমি বাঁধন আমি লাস্ট একটা পয়েন্ট বলি। আমাদের এখানে মানে সৈয়দ নিসার হোসেন ছিলেন চারুকলার ডিন, উনি অনেক চেষ্টা করেছেন যে একটা হচ্ছে লোকশিল্প আর একটা হচ্ছে মূল শিল্প। এই লোকশিল্পকে উনি ওনার মতো করে ব্যাখ্যা করে উনি অনেক চেষ্টা করেছেন যে এটাকে প্রান্তিক জায়গায় ঠেলে সরিয়ে রাখতে। আমি মনে করি বাংলাদেশের শিল্পের বা সাহিত্যের সংস্কৃতির যদি আসল জায়গাটা আমাদের উদ্ঘাটন করতে হয়, আমাদের লোকশিল্পকেই বা যেই প্রান্তিক লোকজন যেই সংস্কৃতিকে এখনো ধারণ করে আছে, একজন মহিলা তো এখনো বীজটা কালেক্ট করছেন, তাকেই সেই মর্যাদাটা দিতে হবে। সেটা যদি দেওয়া যায় তাহলে আপনি আরবানাইজেশনকে আলাদা করে ফেলতেছেন এবং যে আমাদের সংস্কৃতির যে আসল যে রূপ সেটাকে আপনি প্রায়োরিটাইজ করে ফেলবেন।